দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, অস্থায়ী হল নির্মাণ, পরিচালন বাজেট বাড়ানো সহ নানা পদক্ষেপের ঘোষণা। আত্মপ্রকাশ হলো এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। কারো দল গোছানোর জন্য ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছে বিএনপি। ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার তাগিদ এলো নারী মৈত্রীর কর্মসূচি থেকে। সহিংসতা ও বৈষম্য রুখে দেওয়ার ঘোষণা। এবং কোরবানির প্রভাবে চড়া রাজধানীর মশলা বাজার বেড়েছে এলাচের দাম। মূল্যস্ফীতি কমাতে কৃষিতে সর্বোচ্চ বরাদ্দের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় তাদের গণ অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান SM ফয়েজ আহমেদ। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করা হবে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থান কাকরাইল মোড়ে। এদিকে বিকাল 4টার পর শুরু হয় গণ অনশন কর্মসূচি। 2 ঘন্টা পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে যান ইউজিসি চেয়ারম্যান SM ফয়েজ আহমেদ। বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের দাবি পূরণ করা হবে। এ বিষয়ে কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে কেমন আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। পরে পানি পান করে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধি, আবাসন সংকট নিরসন সহ সব ধরনের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস্তবায়ন করতে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন, সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। প্রায় 50 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মোড় ছেড়ে যান জবির শিক্ষার্থীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডক্টর জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ক্ষমতার জন্য নয়, বরং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় দ্রুত ভোট আয়োজনের দাবি জানান বক্তারা। আলোচনায় উঠে আসে বিগত 17 বছরে জনগণের উপর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের চিত্র। এতে জনগণের ভোটাধিকার ফেরানোর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং এনসিপি আমরা তাদেরকে স্বাগত জানাই। এদেশের বিগত আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ আর ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনার কথা উল্লেখ করে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার অত্যাচার, আয়নাঘরে নির্বিচার অত্যাচার,
বিএনপির 5,000-এর উপরে নেতা কর্মীকে নৃশংসভাবে খুন করার ইতিহাস, জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? সংকট মোকাবিলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তারা এটার বিরোধিতা করছেন, তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যে অন্যের অগোচরের প্রশংসা করতে পারে সেই ভালো ও শ্রেষ্ঠ মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর আজম উবায়দুল্লাহর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখে আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে, কখনোই একটিবারের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। আল্লাহ মেহরবানি করে পরিবারটির পূর্ণ অভিভাবকত্ব কবুল করুন। ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আ'লা দরজা দান করেন। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত সহ গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে। শুক্রবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচিতে পাঠ করা ঘোষণাপত্রে এই দাবি উঠে আসে। ঘোষণাপত্রটি পাঠ করেন জুলাই শহীদ পরিবারের 3 জন নারী সদস্য। ঘোষণাপত্রে বলা হয়, নির্বাচনী অঙ্গীকার কিংবা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত ও লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আমরা গুটি কয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সার্বজনীন হতে দেব না। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না। মর্যাদা নিয়ে কোনো ধরনের দার্থিকতা মেনে নেব না। আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারী বিষয়ক অবস্থান নজরদারিতে রাখবো। যে ক্ষমতা কাঠামো এসব জুলুমবাদী জিয়ে রাখে, আমরা সেই কাঠামোকে ভাঙব। আমরা চুপ করব না, হুমকির মুখে নত হব না। আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। কক্সবাজার থেকে ছেড়ে আসার পরই খুলে পড়ে যায় বিমানের চাকা। যদিও 1 ঘন্টা পর 71 যাত্রী নিয়ে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি। শুক্রবার দুপুরের পর ঘটে এমন ঘটনা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। শুক্রবার বেলা 1:20 কক্সবাজার থেকে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 436 ফ্লাইট। এটি -8-400 মডেলের একটি উড়োজাহাজ। উড্ডয়নের পরপরই এর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বিমানটিতে নারী শিশু সহ 71 জন যাত্রী ছিলেন। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল। উড্ডয়নের 1 ঘন্টা পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। 71 জন যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হয়। বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিমান বিশেষজ্ঞদের মতে পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ সম্ভব, তবে এমন ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। এমআর আসাদ, মোহনা সংবাদ। ঈদুল আজহার প্রভাবে রাজধানী বাজারে চড়ে গেছে মশলার ছাঁচ। মাংস রান্নার প্রয়োজনীয় অনুষঙ্গ এলাচের দাম কেজিতে বেড়েছে 2000 টাকা, আর জিরার দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। তবে অন্য সব মশলার দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। ডিমের দাম
2 দফায় ডজনে 10 টাকা বেড়েছে, আর সব রকম চালের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সবজির দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। রেজা খানের রিপোর্ট। ঈদুল ফিতরের পর বাড়তে থাকা সবজির দাম কিছুটা কমেছে। সারা দেশে বৃষ্টির ফলে উৎপাদন বেড়ে বাজারে তার প্রভাব পড়েছে। 100 টাকার ওপরে শুধু কচুমুখী ও সজনের দাম, বাকি সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকায়। তবে দাম আরও কমা উচিত বলে মনে করেন ভোক্তারা। গত সপ্তাহের তুলনায় সপ্তাহ একটু কমছে, ভালোই কমছে, খারাপ না। পটল আসলে 80 টাকা, 60 টাকা, ফুলকপি ছিল 80 টাকা, 70 টাকা, 60 টাকা বেচতেছে আজকে, কাঁচামরিচ 80 টাকা, টমেটো 50 টাকা, গাজর 60 টাকা। আগে থেকে একটু কমছে সবজির বাজার, এখনো আগের তুলনায় কমার দিকে মনে করছি না আমি। কোরবানির আগে চাহিদা কমলেও গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে 800 টাকায় বিক্রি হচ্ছে। আমি 780, 800 বেচতেছি, পানি ছাড়া গোস। কাস্টমার তার সব একরকম না, যার থেকে যেভাবে পায় ওভাবে। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা কমেছে। অন্যদিকে দেশি মুরগি কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সোনালী কেজি 10 টাকাও কমছে, ব্রয়লারও কমছে 10 টাকা কেজি। দেশি এখন 620 টাকা, 30 টাকা কিনা, 650 বেশি। 2 দফায় ডজনে 10 টাকা বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। 10 টাকা বাড়ছে, 5 টাকা 5 টাকা করে বাড়ছে, একসাথে 10 টাকা বাড়ে না। এদিকে কোরবানি সামনে রেখে বরাবরের মতো ঊর্ধ্বমুখী মশলার বাজার। এরই মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে 2000 টাকা পর্যন্ত। জিরা ও গোলমরিচের দাম কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে। এলাচে প্রায় কেজিতে 2000 টাকার মতো বছর, 2500 এরকম বাড়ছে কেজি প্রতি। কেজিতে 600-700 টাকা করে বাড়ছে এলাচের দাম। 2000 টাকা বাড়ছিল সবুজটা, এটা আরো বিগ সাইজ, ওটা ছিল আপনার 4000, ওটা হচ্ছে 6000। তবে 28 মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। মিনিকেট কমছে প্রায় 10 টাকা, 8 টাকা, বাসমতি 60 টাকা, 8 টাকা কমছে। অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। তবে বড় ইলিশ কেজিতে 600 টাকা কমে 2000 টাকায় বিক্রি হচ্ছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ফড়িয়া ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে মাঠ থেকে শুরু করে বাজার সবখানেই ঠকছে কৃষক। আবার কৃষিকে অর্থনীতির মূল চাবিকাঠি মনে করা হলেও বাজেটে বরাবর উপেক্ষিত হয়েছে এই খাতটি। সব মিলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা খাদ্য যোগান দিচ্ছে তার আগ্রহ হারাচ্ছে উৎপাদনে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে অর্থনীতির চাবিকাঠি কৃষিতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখার বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2011-12 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 10.65%। 2024-25 অর্থ বছরের বাজেটে তা নেমে আসে 5.94%। একইভাবে কৃষি ভর্তুকির হিস্যা নেমে আসে 6.4 থেকে 2.16। অর্থাৎ যে হারে বাজেট বেড়েছে সে তুলনায় কৃষিতে বরাদ্দ ও ভর্তুকির হার একেবারেই নগণ্য। এতে বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও কৃষক। আমরা 11টি সার দিতে মনে লাগে, আমাকে 4টি সার লাগে জমিতে ফসল হয় না। মরে জায়গায় যেমন করে ফাঁক রয়ে জায়গা গাছ, এই কুবড়া গাছ ফাঁক রয়ে জায়গা, লাউ গাছ মনে করে মরে জায়গা। দেশে বর্তমানে যে খাদ্য মূল্যস্ফীতি তার বড় কারণ কৃষি উৎপাদন কমে যাওয়া। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ, উপকরণের দাম বৃদ্ধির বিপরীতে কৃষি জমি কমে যাওয়া এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। গাছের পচাড়ি ধরছে, বেউমুখ হয়েছে, বাবরি ধরছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী কৃষি খাতে 4% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে 3.2%। তাই আসছে বাজেটে কৃষিতে কমপক্ষে 4 থেকে 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কৃষির ক্ষেত্রে সবচেয়ে বাজেট যেটা, এই বাজেটটা সবসময় সর্বোচ্চ থাকা উচিত, কারণ যেখান থেকে হেলথ এবং অন্যান্য জিনিস সব কিছু কিন্তু নির্ভর করছে কৃষির উপরে। এবং এখানে যেটা দরকার সেটা হলো বাজেটটা প্রয়োগ করতে হবে কোথায়, যে চাষি যেন ন্যায্য মূল্য পায়। সরকারি পর্যায়ে যদি পণ্য একটা রেট তৈরি করে দিয়ে কালেকশন করা হয়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি। বাজেটে এ খাতের জন্য আলাদা যে বরাদ্দ থাকে তাতে কৃষির ভাগ্যে জোটে মাত্র 4 থেকে 5%। বাস্তবতা বিবেচনায় এর পরিমাণ অন্তত 40% হওয়া দরকার বলে মনে করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ এটা সবসময় থাকবে, এর জন্য সারা বিশ্ব
বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু আছে। বার্কের সাথে কিন্তু সমস্ত রিসার্চ প্রতিষ্ঠানগুলো জড়িত। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি ও কৃষক বাঁচাতে বাজেট প্রণয়নের আগে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহীর ঢাকায় দেখা মিলল স্বস্তির বৃষ্টির। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। অল্প কিছু সময়ের জন্য হলেও তাপপ্রবাহের মধ্যে এমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে তাপমাত্রা কমতে পারে। এদিকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে মিরপুর সহ রাজধানীর কয়েকটি এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়ে এই এলাকার মানুষ। গ্রীষ্মের তাপদাহের পর মাঝে মধ্যে জনজীবনে শীতল পরশ বুলিয়ে দিচ্ছে বৃষ্টি। এর মাঝে চোখ ধাঁধানোর রঙের উৎসব চলছে প্রকৃতিতে। চাঁদপুরের পথেঘাটে যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে কৃষ্ণচূড়া, জারুল সহ নানা ধরনের ফুল। প্রকৃতির এমন মন মাতানোর সৌন্দর্যে মুগ্ধ পথচারী ও স্থানীয়রা। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। চাঁদপুর জেলা জুড়ে বিভিন্ন পথে প্রান্তরে আর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মনোমুগ্ধকর এই ফুলের পসরা যেন সাজিয়ে বসেছে প্রকৃতি। স্বর্ণালী আভা ছড়িয়ে গাছে গাছে দুলছে হলুদ থোকা থোকা সোনালু ফুল। দেখে মনে হয় যেন কেউ হলুদ রঙের পুরো কোটাই ঢেলে দিয়েছে। এরই মাঝে দৃষ্টি কেড়ে নেয় কৃষ্ণচূড়ার লাল রং। এর সাথে আরো দেখা মিলে বেগুনি জারুলের। সূর্যের তাপ যত প্রখর হয় ততই তীব্র হয় জারুলের রং। আরো সৌন্দর্য ছড়িয়ে দেয় হিজল, বনলতা, রাধাচূড়া, বাগানি বিলাস সহ অনেক ফুল। এসব ফুলের সৌন্দর্য উপভোগ করছে স্থানীয় ও পথচারীরা। মুহূর্তেই নিজেকে ক্যামেরা বন্দি করছে ফুলের সাথে একই ফ্রেমে। উপভোগ করছে প্রকৃতির এমন সৌন্দর্য। ফুলগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, গরমটাকে আমরা ভুলে যাই। যেসব ফুলগুলো আমাদেরকে প্রকৃতিকে সাজায় আমার মতো করে, আমরা চাই যেন এই ফুলের গাছগুলো আমরা না কাটি। প্রকৃতির সাথে একাকার হয়ে সেলফি নেয়, অনেকে ফটো নেয়, পারিবারিক ভাবে আসে, বন্ধুরা ঘুরতে আসে, সেখানে আমরাও একাকার হয়ে যাই, অনেক ভালো লাগে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনা মাফিক এসব গাছ রোপণ করলে প্রকৃতিতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন ভেষজ গুণাগুণ। এই সমস্ত গাছগুলির মধ্যে কিছু ভেষজ গুণাবলীও রয়েছে। এ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে উপায়ে কিছু ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ রোপণ করে আমরা জনকল্যাণে কাজে লাগাতে পারি। সরকারি ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা না হলে শহরের মতো গ্রামেও হারিয়ে যাবে প্রকৃতির এমন সৌন্দর্য, মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।